স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হুমায়রা চোখ তুলল না, মস্তিষ্ক কোষগুলো কাজ করছে না। মানুষটির অকপট উত্তর হৃদয়ে অদ্ভুত আলোড়ন তৈরি করলো। শীত দ্বারা বেয়ে উষ্ণ স্রোত বয়ে গেল যেন, হৃদস্পন্দন বাড়ল ক্রমশ। সেই সাথেই চোখে জমল অশ্রু। কেন? নিজেও জানে না। ক্ষণ সময় বাদেই নিচু স্বরে শুধালো, আমি বাড়ি যাব না তাহলে? যাবেন, আমার সাথে যাবেন। শীতের অস্থি মজ্জা কাঁপানো বিকেলটা খুব আলসেমিতে কাটল না ফরিদের জন্য। পোস্টারিংয়ের কাজে কোনো কমতি নেই। ভোটের জন্য সম্পূর্ণরূপেই তৈরি তারা। যদিও একটু চিন্তা হচ্ছে, কারণ তার বিপরীতে কেতাব চৌধুরীও দাঁড়িয়েছে। যদিও সে মনোনয়ন পায়নি পার্টি থেকে, তাই স্বতন্ত্র সে দাঁড়িয়েছে। ব্যাপারটি নিয়ে একটু চিন্তিত ফরিদ। স্বেচ্ছাসেবক সংগঠনের দুটো ছেলে নাদিম এবং আফসানের ভেতরের গ্যাঞ্জামটি সীমা ছাড়িয়ে। যদিও ফাইজান নাদিমের সাথে কথা বলেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। আফসানের ছেলেগুলো আবার মারামারি করেছে। ভয় হচ্ছে এই ফাটলের সুবিধা না কেতাব চৌধুরী নেয়। ভোটটা গেলেই শান্তি, এরপর এদের এক রুমে আটকে পেটানো যাবে। এখন থানা পুলিশের ঝামেলা ভালো লাগছে না। এর মাঝেই ফাইজান বলল, আমি দুরাত একদিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার সম্বন্ধে অসুস্থ। ফরিদ বিস্ফোরিত নয়নে চাইল ফাইজানের দিকে। হতভম্ব স্বরে শুধালো, কি? তোমার কানে কি সমস্যা ফরিদ ভাই? আজকাল সব কথা রিপিট করতে হচ্ছে। তোমার শ্বশুর বাড়ি যাবে, তাও রাশেদ সাহেবের অসুস্থতায়? এটাও আমায় বিশ্বাস করতে হবে? প্রয়োজন তো নাই। বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? তুমি এই 36 ঘন্টা সামলে নিও, এতটুকুই। খেপেছ? এখন তোমার নড়া মানেই একটা বিপদ। এমনি নাদিম আর আফসান তোমার ভয়ে সামলে চলছে, আবার উচ্ছন্নে যাবে। ফাইজান অনড় স্বরে বলল, কি হুমায়রা, যেতে চাইছেন? আমি পৌঁছে দিচ্ছি। তোমার যাওয়ার হলে তো আমিই তোমাকে পাঠাতাম, এখানটা সামলাতে বলতাম না? ফাইজানের মতিগতি বিচিত্র। ফরিদের চিন্তা বাড়ল। জোর দিয়ে বলল, ফাইজান, কেতাব চৌধুরী মতলব ভালো নয়। তুমি এই সময়ে... ফরিদ ভাই। ফাইজানের মাত্রাতিরিক্ত শীতল স্বরে চুপ করে গেল ফরিদ। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনো আবদ্ধ ফরিদের পানে। স্বরের তীব্র কাঠিন্য। আমি মেপে কাজ করি, এত বছরে নিশ্চয়ই জানো। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, ভেবে চিন্তে নিয়েছি, তাই নয় কি? ফাইজানের দৃষ্টি কোনো প্রাণনাশকের চেয়ে কম নয়। ফরিদ থেমে গেল না, তবুও মিনমিনিয়ে বলল, আমি তো শুধু সতর্ক করছিলাম। তুমি অহেতুক চিন্তা করছো। একটা প্রবাদ আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। প্রবাদটা হয়তো কেতাব চৌধুরীর জন্যই বানানো, তাই তুমি চিন্তা করো না। তুমি কি জানো সে মামার বাড়ি গিয়েছিল? বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকালো ফরিদ। ফাইজানের ঠোঁটে অদ্ভুত হাসি। দেলওয়ার সাহেবের সাথে কিতাব চৌধুরী গিয়েছিল, ব্যাপারটি হজম হলো না। ফাইজান এবার গা এলিয়ে দিল, তার মাঝে খুব একটা হেলদোল দেখা গেল না। ফরিদ বিস্মিত স্বরে বলল, তাহলে তো তোমার গ্রামে যাওয়া উচিত। হ্যাঁ, সেজন্যই বলছি আমি না মেপে কাজ করি না। ফরিদ আর কথা বাড়ালো না। ফাইজানের দূরদর্শিতার আবার প্রমাণ পেল। কিতাব চৌধুরী কেন এত বড় ঝুঁকি নিল হিসেব মিলছে না। এবার বুড়োটা যদি ক্ষান্ত হয়। শীতের নির্মম থাবায় ভোরের মোরগটাও আর ঝিমুচ্ছে। আজানের ধ্বনি শোনা যাচ্ছে গ্রামের মসজিদের থেকে। এলহার চোখ খুলল খুব কষ্টে। মোটা সোয়েটারটাও হাড় মানছে শীতের কাছে। তবুও উঠতে হবে। আর মোরা ভেঙেই পাশে চাইল। মানুষটি ঘুমাচ্ছে। কপালে হাত দিল, গা হালকা গরম। জ্বরটা নেই মনে হয়। গত 3 দিন যাবৎ রাশাদের জ্বর। শুধু জ্বর নয়, একেবারে পারদের স্থানাঙ্ক 104। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তবুও কমছে না। ওষুধের ডোজ বাড়াতে হবে এখন। আঙুলের ফোলাটা কমে এসেছে যদিও। এই 3 দিন হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ইলহা, কারণ সে না থাকলে এই জেদি মানুষ দোকানে ছুটবে। মানুষটি খুব দুর্বল হয়ে গেছে। কিছুই খেতে চাচ্ছে না, রুচি নেই। অসুখ সমস্যা নয়, সমস্যা দারিদ্র্য। হাতেই টাকা ফুরিয়ে এসেছে, বেতনটা এখনো অ্যাকাউন্টে আসেনি। প্রতিদিন মোবাইলে একবার চোখ ঘোরা এলহা, যদিও রাশাদের ভাষ্য, আমি এমনিতেই সেরে যাব, ওষুধের প্রয়োজন নেই। এই নিয়ে আরেক দফা তর্কযুদ্ধ হয়েছে ইলহার সাথে। এই 4-5 দিনে তাদের মাঝে ঝগড়াই হয়েছে। এখন ইলহা বুঝতে পারলো কেন বলা হয় অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। দীর্ঘশ্বাসটা গোপন করে নিল ইলহা। নামাজ আদায় করে রাশাদকে একবার স্পঞ্জ করলো। এরপর গেল রান্নাঘরে। আতিয়া খাতুনের সাথে দেখা হলো সেখানে। আতিয়া খাতুন রুটির খাম বানাচ্ছেন।
খোলা চুলগুলো খোপায় বেঁধে উনুন জ্বালালো ইলহা। আতিয়া খাতুন তার সাথে কয়েকদিন যাবৎ কথা বলেন না, এড়িয়ে যান। ব্যাপারটি নজর এড়ায়নি ইলহার, কিন্তু ব্যাপারটি খুব একটা ভাবায় না তাকে। আপাতত রাশেদের সুস্থতা বেশি জরুরি। এর মাঝেই আতিয়া খাতুন বলে উঠলেন, রাশাদের শরীরটা কেমন? জ্বর কমছে নি? এখন একটু কম, ঘুমাচ্ছে। পোলাটা অমানুষের মতো খাটে, অসুখ তো বাধা বই। এখন কেউ যদি যত্ন না নেয় তাহলে অসুখের কি দোষ? আতিয়া খাতুনের কথাটা ইলহার উদ্দেশ্যে, সেটাই সন্দেহ নেই, কিন্তু ইলহা চুপ রইল, কারণ এখানে তর্ক করলেই তর্ক বাঁধবে। ইলহা তাড়াতাড়ি হাত চালালো, আলু কাটলো দ্রুত। আতিয়া খাতুন তার ট্রানজিস্টার চালিয়ে ঈদ গেলেন। মোট কথা, রাশেদের অসুস্থতা ইলহার চাকরির জন্য। নাস্তা বানানো শেষে ইলহা বলল, দাদি, আমি ওনার খাবার নিয়ে যাচ্ছি। রান্নাঘর থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। অন্য সময় হলে হয়তো চাকরিটা ছেড়ে যেত, কিন্তু এই কদিনে তার মনে হলো চাকরিটা তার দরকার। নিজের জন্য নয়, রাশাদের পাশে দাঁড়াতেই চাকরিটা দরকার। মানুষটার উপর অমানবিক বোঝ, সেটা কমানো স্ত্রী হিসেবে তার কর্তব্য। ঘরে এসে দেখলো রাশাদ তৈরি হচ্ছে। অবাক স্বরে শুধারো, কোথায় যাচ্ছেন আপনি? দোকানে মিতুটা কি করছে জানি না। আপনার জ্বর, আপনি এখন দোকানে যাবেন? জ্বর নেই, পরীক্ষা করে দেখুন। রাশাদের কথায় রাগ উঠল ইলহার। প্লেটটা টেবিলে রেখে ক্ষিপ্ত স্বরে বলল, কোথায় যাচ্ছেন না আপনি? এখন নাস্তা করে ওষুধ খেয়ে রেস্ট নেবেন। ক্ষমা করবেন, আপনার কথাটা মানতে পারছি না, কারণ আমার শুয়ে বসে কাটানোর পরিস্থিতি নেই। দোকানে বিক্রি নেই 2 দিন। আপনি গেলে বিক্রি হয়ে যাবে। আজব জিদ করছেন কেন ইলা? আমি জেদ করছি সত্যি। আর আপনি যা করছেন সেটা কি? রাশাদ কিছু সময় চুপ করে রইল। শীতল চোখে তাকালো ইলহার ক্ষিপ্র মুখবিবরের দিকে। মেয়েটি খুব জেদ করছে, যা অসুস্থ শরীরে ভালো লাগছে না। রাশাদ বিরক্ত স্বরে বলল, ঝগড়া করতে ভালো লাগছে না ইলা। সবুজকে বোঝানো যায়, কিন্তু যে বোঝেও বোঝে না তাকে আমি বোঝাতে পারবো না। ইলহা কথা বাড়ালো না। কিছু সময় মৌন রইল, না চাইতেও চোখ জ্বলছে, তবুও নিজেকে সংযত রেখে বলল, যা খুশি করুন, আমার কথার যখন দাম নেই বলেও লাভ নেই। বলেই বেরিয়ে গেল মেয়েটি। রাশাদ কয়েকবার পিছু ডাকলো, কিন্তু শুনল না মেয়েটি। রাশাদের ক্লান্ত লাগছে, তপ্ত নিঃশ্বাস ফেলল। ভিন্ন ট্রেনের যাত্রীদের একত্রে যাত্রাটা খুব একটা সুখময় হবে বলে মনে হচ্ছে না। রাশাদ ইলহার চিন্তাগুলো যে বুঝতে পারছে না সেটা ঠিক নয়। ইলহা মনস্থিতি সে খুব ভালো করেই বুঝছে। অসুস্থতার প্রতিটা ক্ষণেই তার জন্য অব্যক্ত চিন্তার রেখা যে মেয়েটির আদলে স্পষ্ট ছিল, তা খুব ভালো করে অনুভব করেছে সে। কিন্তু ইলহার এটাও বুঝতে হবে, রাশাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এই 5 জনের সংসারে আয়ক্ষম ব্যক্তি শুধু সে। প্রতিটি মানুষের চাহিদার বস্তাটা তাকেই বইতে হয়। শীত আসার পরপরই দোকানের বেচাকেনা কমে গেছে। এই মাসে মিঠুর বেতন দিয়ে কত টাকাই বা আসবে। ওদিকে দাদার ওষুধ, দাদির ওষুধ, কাউসারের দেনা। এই 3 দিন বিছানায় পড়ে থাকায় খাবার দাবারেরও ঠিক নেই। মুদির দোকানে বাকি পড়েছে। তার দয়ালু মনের জন্য আলু আর ভাতের উপর দিন কাটছে। রাশাদের ঔষধও সব বাকিতে আনা। মোটরসাইকেলটা ঠিক না হলে শহরে যাওয়া হচ্ছে না। সেখানে 3000 টাকার ফর্দ দিয়েছে। সব মিলিয়ে আর শুয়ে থাকা সম্ভব হচ্ছে না। অন্তত দোকানে গেলে যদি উপায় বের হয়, কিন্তু মেয়েটি বুঝতে চায় না। তার একটা কথা, সুস্থতা সবার আগে। রাশাদ মনে মনে তাচ্ছিল্য করে আর বলে, নিম্ন মধ্যবিত্তের শরীর বলে কিছু নেই। যতদিন চলবে ততদিনই রেয়াই, তারপর একেবারে কবরে। রাশাদ চায় না ইলহা তার কষ্টের উপার্জন সবটুকু না বুঝে খরচ করে ফেলুক। তার একটা ভবিষ্যৎ আছে। রাশাদ চায় তার উপার্জন সে সঞ্চয় করুক নিজের জন্য। এমন দিন আসতেই পারে যখন রাশাদের পক্ষে তার প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। শুনেছে ভবিষ্যৎ পড়াশোনার খরচ অনেক, সেটা যদি পূরণ না করতে পারে। রাশাদ চায় না তার দারিদ্র ইলহার ভবিষ্যতের পথে কাঁটা হোক, কিন্তু মেয়েটি বুঝে না। ক্ষণ সময় রাশাদ অপেক্ষা করলো, তারপর পা বাড়ালো পেছনে পুকুর পাড়ে। অভিমানিনীর আজকাল প্রিয় জায়গা সেটা। পুকুরের পানি শুকিয়ে এসেছে। কাঁচা সিঁড়িগুলো দেখা যায় বর্ষার শেষের দিকে। কানায় কানায় ভরা থাকে এই পুকুর। এখন এমন মৃতপ্রায় স্রোতস্বিনী। পেছনে বিশাল বাঁশঝাড়, শীত বিধায় কাটা হচ্ছে না, তাই সগৌরবে বেয়ে নুয়ে এসেছে তা। পাশে অনাদরে বেড়ে উঠেছে রক্তজবা গাছ। গাছে ফুল নেই একটাও, যাও হয় পেছনের বাচ্চাগুলো ছিঁড়ে ফেলে।
বড়ই গাছটাও নুয়ে পড়েছে লাল বড়ইয়ে। ডালটা একেবারেই পুকুরের উপর, তাই কেউ পারে না। পারতে গেলেই ডাল ভেঙে পুকুরে, আর পানি শুকিয়ে যাওয়ায় একেবারেই নিচে পেকে পচে তাই পুকুরেই পড়ে যায়। বড়ই গাছটার পাশেই বসে আছে ইলহা। এটা তার হিডেন স্পট। মন খারাপ করলেই সে এখানে এসে বসে। ছুটির দিনে এখানে বসে বিকালের মিঠে রোদ পোহাতে তার দারুণ লাগে। ছোটবেলা থেকেই নিজের সাথেই বন্ধুত্ব করে বড় হয়েছে ইলহা। তার তেমন ঘনিষ্ঠ বন্ধু ছিল না, তার বন্ধু ছিল নির্জীব একাকিত্ব। ঘরে নির্জন বারান্দা আর বই। এখানে বারান্দা নেই, তবে এই নির্জীব জনমানবহীন পুকুরটা তার অতি পছন্দ। হুমায়রা থাকতে এখানে বসে চা খেত, কিন্তু এখন একাই এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সে। দূরে বাঁশঝাড়ে একটা কাক কর্কশ গলায় ডাকছে নিরলসভাবে। ইলহার তাতে আপত্তি নেই। সে উদাসীন চোখে মৃদু পুকুরটির দিকে তাকিয়ে আছে। নাতি সাহেবের সাথে সরল সম্পর্কটা ক্রমশ জটিল হচ্ছে। ইলহার ভালো লাগছে না তা। মানুষটি এত বেপরোয়া কেন? সে কি একটু ভরসা করতে পারছে না ইলহাকে? ইলহা তার সহধর্মিণী, তাহলে কেন দায়িত্বগুলো ভাগ করে দিচ্ছে না রাশাদ? এর মাঝেই পদধ্বনি কানে এলো। ইলহা অনড় বসে রইল, ফলে গাঢ় স্বরে রাশাদ শুধালো, আমার ওষুধগুলো দিবেন না? ইলহা না শোনার ভান করলো। তার কথা বলতে ইচ্ছে করছে না। রাশাদ পুনরায় একই প্রশ্ন শুধালো। এবার শান্ত স্বরে সে উত্তর দিল, ওষুধের কি দরকার? আপনি তো সুস্থ। নিজের জন্য চাইছি না, আমার একটা বউ রয়েছে, তার জন্য খেতে হয়। আবার জ্বর আসলে আর রক্ষে নেই। পাশে বসতে বসতে নরম স্বরে উত্তর দিল রাশাদ। ইলহা চোখ কুঁচকে তাকালো, অবাক স্বরে শুধালো, আমি কে? কে বলেছে আমার জন্য কিছু করতে, যখন আমার কথাই শোনা হয় না? তীব্র রোষ প্রকাশ পেল ইলহার কথায়। রাশাদ হাসল স্মিত। ইলহার অবিন্যস্ত এলোমেলো চুলগুলো সন্তর্পণে কানে গুঁজে দিল। মৃদু স্বরে বলল, আপনি কে সেই উত্তর দেবার প্রয়োজন নেই। আছে, অবশ্যই আছে। আপনি আমার স্ত্রী। স্ত্রীর দায়িত্ব কি? এবার চুপ করে গেল রাশাদ। উত্তর দিল না। ইলহার উত্তরের অপেক্ষায় চেয়ে রইল। অবশেষে নিজেই বলল, স্ত্রীর দায়িত্ব শুধু স্বামীর জন্য রান্না করা আর তার মনোরঞ্জনের ঘোরা খাওয়া নয়। একই বিছানায় শুলেই স্ত্রীর কর্তব্য শেষ হয়ে যায় না নাতি সাহেব। আমি আমার আত্মা সঁপেছি আপনাকে। আমিও চাই আপনিও আপনার চিন্তা দায়িত্বগুলো আমার সাথে ভাগ করে নিন। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা 2 চাকার সাইকেলের মতো। আপনি একাই ছোটালেন আর আমি বসে রইলাম, আমাদের সাইকেল কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবে না। আমি শুধু আপনার সাথে থাকতে চাই না, আপনার সাথে কদম মিলিয়ে চলতেও চাই, আপনার ভরসা হতে চাই। নাকি আমার সেই যোগ্যতা নেই? ইলহার টলমলে চোখের দিকে নয়নাভিরাম চোখে চেয়ে রয়েছে রাশাদ। স্মিত হেসে বলল, বুঝলাম, কিন্তু কি জানেন, একা একা বান নিতে নিতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না এই কুৎসিত চিন্তাগুলো আপনাকে দাবড়ে বেড়াক। যতটা সরল মনে হয়, জীবনটা এতটা সরল নয়। আমি আপনাকে এই জন্য বাধা দিচ্ছি না যে আপনি অযোগ্য, এই জন্য বাধা দিচ্ছি যেন আপনার দম বন্ধ না হয়। আপনি একটা ভিন্ন পরিবেশে বড় হয়েছেন, যেখানে আপনি অভাব শব্দটি কখনো অনুধাবন করেননি। আমি করেছি। আমি চাই না আমার ঘরে আপনার কখনো অভাববোধ হোক। এতটা স্বার্থপর আমি নই নাতি সাহেব। জানি। তবুও হ্যাঁ, তবুও আমি বলবো আপনার উপার্জনটি সযত্নে রাখুন। আমি তো বেঁচে আছি। যেদিন ক্লান্ত হয়ে যাব, আমার সবটুকু নিকড়ে যদি শূন্য হাতে ফিরি, তখন না হয় আপনি সামলে নেবেন। হার মানল ইলহা। আর কথা বাড়ালো না। মানুষটি তার জেদে অনড়। অহেতুক এই ব্যাপারগুলোতে নিজের সম্পর্কটাকে তিক্ত করার মানে নেই, বরং সে সেদিনের জন্য প্রস্তুত হোক যেদিন রাশাদ নিজ থেকে তার উপর নির্ভর করবে। ইলহা স্মিত হাসল। চলুন ওষুধ বুঝিয়ে দিই। দীপ্তিমান অপরাহ্নের রঙ্গ মিলিয়ে গেছে কৃষ্ণ মেঘের নিষ্ঠুর পদচারণে। আজ বৃষ্টি হচ্ছে। শীতের সময় বৃষ্টি খুব অনিয়ম ব্যাপার। এবছরের শীতটা এই অনিয়ম ঘন ঘন করছে। গাড়ির এসির তাপমাত্রা 27-এ দেওয়া। মৃদু বেগে গাড়ি চলছে। স্টিয়ারিংয়ে হাত ফাইজানের, কিন্তু ঘন ঘন দৃষ্টি ঘুরে বেড়াচ্ছে তন্দ্রাচ্ছন্ন মায়ামুখে। দীর্ঘ নেত্র পল্লবে নিজের হৃদয় আটকে গেছে যেন। কতটা নিশ্চিন্তে মানুষ এমন বেপরোয়াভাবে ঘুমাতে পারে? গাড়ি চালানোর মিনিট 10-এর মাঝেই মায়াবতী ঘুমিয়ে গেছে। মাথা হেলে গেছে কাঁচের জানালায়। অস্বস্তি হচ্ছে না,
ফাইজানের ইচ্ছে হলো মেয়েটিকে একটু ঠিক করে দিতে, পাছে ঘুম ভেঙে যায়। তখন চিত্ত শীতল করা মুখের দিকে বুভুক্ষের মতো চেয়ে থাকা যাবে না, তাই সেই চিন্তাকে বিসর্জন দিল সে। মেয়েটি সজাগ থাকলে সর্বদা এমন তাকানো যায় না, কারণ তার অস্বস্তি হয়, লজ্জায় মিশে যায় সে। চোখ তোলে না ফাইজান বুঝে, তবুও মাঝে মাঝে বেহায়া দৃষ্টি সরায় না। হুটহাট অধৈর্য ছোঁয়ায় নরম গালে। মেয়েটি বাধা দেয় না। ফাইজানের মনে হয় এটা যথেষ্ট নয়, সে আরও লোভী হতে চায়, সম্পূর্ণ রন্ধ্রে রন্ধ্রে তার আধিপত্য চায় সে। ফলে নিজেকে বাধ্য হয়ে সংযত রাখে সে। ফাইজানের ইচ্ছে হুমায়রা নিজ থেকে তার কাছে ধরা দেবে, নিজেকে সমর্পণ করবে। ইচ্ছেটা কবে পূরণ হবে জানা নেই, তবে খুব দেরি হয়তো হবে না। গাড়ি থামলো হুমায়রার বাড়ির কাঁচা রাস্তার সামনে। রাস্তাটি খুব চওড়া নয়, গাড়ি ঢুকবে না, তাই এখানেই থামতে হলো। ফাইজান হুমায়রাকে ডাকলো না, বরং স্টিয়ারিং হেলান দিয়ে বসলো। তার দৃষ্টি আবদ্ধ হুমায়রার দিকে। তৃষ্ণার্ত নয়ন তৃপ্তি মেটাচ্ছে বর্ষা স্নাত সন্ধ্যায় ঘুমন্ত রূপবতীকে দেখে। হুমায়রার ঘুম ভাঙলো অনেক দেরিতে। ঝাপসা নয়ন মেলে তাকাতেই ভেজা কাচের ওপারে ছোট্ট টিমটেমে জ্বলন্ত হ্যারিকেন চোখে পড়ল। তাদের বাহিরের বারান্দায় এটা সন্ধে হলেই দাদি জ্বালায়। বাড়ি চলে এসেছে তারা। পাশে তাকাতেই দৃশ্যত হলো ঘুমন্ত নীরের যুবকের শান্ত মুখবিরত। স্টিয়ারিংয়ে হাতের উপর ভর করেই ঘুমাচ্ছে সে। এক রাশ জড়তা নিয়ে হুমায়রা তাকে ডাকার জন্য হাত বাড়াতেই সাথে সাথেই হাতটা চিলের মতো খপ করে ধরে ফেলল সে। চোখ খুলে স্বাভাবিক স্বরে বলল, ঘুমন্ত মানুষের ইজ্জত হরণ করা ঠিক নয়। হুমায়রা স্তব্ধ হয়ে গেল ফাইজানের কথায়। গালে জমল রক্ত। সাথে সাথেই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো হুমায়রা। আমি শুধু আপনাকে ডাকতে গিয়েছিলাম। মৃদু হাসলো ফাইজান। মেয়েটিকে এমন দ্বিধাদ্বন্দ্বে খাবি খেতে দেখতে মন্দ লাগে না তার। কণ্ঠে গাম্ভীর্য এনে বলল, আপনার বাসা চলে এসেছে, এখন একটু সংযত রাখুন, বাড়ি গেলে আমাকে সুপে দিব। হুমায়রাকে কথা বলার সুযোগ দিল না ফাইজান। গাড়ি থেকে দ্রুত গতিতে নেমে পড়ল। হুমায়রা বেশ ভ্রান্ত হলো। সেই তো কেবল তাকে ডাকছিল, মানুষটি এমন নষ্ট চিন্তা কেন করে? শ্বশুর বাড়ির জন্য প্রাণ খুলে বাজার করে এনেছে ফাইজান। একেই না বলে আকস্মিক আগমনে আতিয়া খাতুন বেশ অপ্রস্তুত হলেন। উপরন্তু এত বাজার, কোথায় রাখবে এত কিছু? প্রায় 5 রকমের মাছ, মাংস, ফল, মিষ্টি, কিছুর কমতে নেই যেন। শামসু মিয়া লজ্জা মিশ্রিত স্বরে বললেন, এত বাজারের কি দরকার ছিল জামাই? ফাও খরচা। কি কোন আব্বা, আলু খাতি খাতি প্যাডে চর পড়ে গেছে, কতদিন মাছ খাই না। কাউসারের বেফাস কথায় জামাইয়ের সামনে মাথা কাটা গেল শামসু মিয়ার। আতিয়া খাতুন চোখ গরম করতেই থেমে গেল কাউসার। তার চোখে মুখে লোক দৃষ্টি এড়াল না ফাইজানের। সে নম্র স্বরে বলল, এটা তো আমার দায়িত্ব। আমার দাদা দাদি নেই, তাদের সেবা করার সুযোগ আল্লাহ আমাকে দেননি। আপনাদের সেবা করতে পারার সুযোগ দিয়েছেন, তাই আমার কাছ থেকে এটা কেড়ে নেবেন না। ফাইজান সবসময়ই দাদা দাদিকে খুব শ্রদ্ধা করে, যা বরাবরই ভালো লাগে হুমায়রার। কিন্তু শঙ্কা তো ভাইজানকে নিয়ে। সে এই বাজারটি মোটেও ভালোভাবে নিবে না। সব সময় ফাইজান আর ভাইজান মুখোমুখি হলেই গ্যাঞ্জাম বাঁধে। এবার না বাঁধলেই হয়। ফাইজান হুমায়রাকে রেখে বেরিয়ে গেল। গাড়িটা মামা বাড়ি রেখে আসতে হবে, সেই সাথে মামার সাথে কথাও বলার আছে। গাড়িতে উঠতে নিলেই তাকে পিছু ডাকলো কাউসার। সকলের দৃষ্টির অগোচরে সে ফাইজানের পিছু নিয়েছিল। ডাক শুনেই ফাইজান দাঁড়ালো, বিস্মিত স্বরে শুধালো, আব্বা কিছু বলবেন? জামাই বাপ, তোমার থেকে একটা সাহায্য চাইছিলাম, কাউরে কইও না, এমনকি হুমায়রারও না। কাউসারের পানি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে ফাইজান। তার মুখভাব খুব শান্ত। কাউসার মানুষটির প্রবৃত্তি তার অজানা নয়। অত্যন্ত ধূর্ত এবং লোভী মানুষ। সে ভয় পায়, কিন্তু শুধু তার থেকে ক্ষমতাবান পার্থিব মানুষদের। সে ক্ষমতাকে ভয় পায়। এমন মানুষদের অতীব অপছন্দ ফাইজানের। লোভী মানুষদের ভরসা করা যায় না, কিন্তু তাদের লোভকে কাজে লাগানো যায়। এই কাউসারের মতো লোকদের খুব কাছে রাখে সে। দাবার সৈন্যের মতো এগিয়ে দেয়। মারা গেলে তো গেলই, আর ভাগ্য ভালো হলে সেসব দিয়ে রাজাকেও গিলতে পারে। মৃদু হাসলো সে, নরম গলায় বলল, বলুন আব্বা, কিভাবে সাহায্য করব? ফাইজানের প্রশ্রয় পেয়ে দাঁতক পাটি বের করে হাসল সে। আলজিভাটুকু দেখা যাচ্ছে। খুবই কুৎসিত হাসি। ভাগ্যে সুমায়রাই পুরুষের মতো নয়। এক রত্তিও মিল নেই তাদের মাঝে। না বললে কেউ হয়তো বাবা মেয়ে পরিচয়টাও বিশ্বাস করবে না। ভাগ্যিস কাউসার এবার সহজ হলো।
গদগদ স্বরে বলল, তুমি তো আমার জামাই, জামাই থেকে গোপন করণের হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মানে নাই। আমাদের বাজারে কালাম মিস্ত্রি, ওর পোড়াটাই আবার পাঁচ দেশি ইন্টার। ভালো চাচ্ছ, কিন্তু বাপে গরিব, তাই পড়ানোর খরচ নাই। ছেলের চাকরি খুঁজতেছে, সরকারি চাকরি। আমারে খুব ধরল। আসলে গ্রামে তো সবার জানা তুমি হুমায়রারে কত ভালোবাসো। তার জামাই, তুমি পারবা নাকি একটু ঢুকিয়ে দিতে? হেতি টেহা পয়সা সাদিল আমারে। আমি কইছি টেয়া লাগতো না। জামাই আমার বড় নেতা, ও চাইলেই ঢুকাতে পারবে। জামাই, তুমি পারবা না চাকরিখানা দিতে? আপনি কি তার থেকে টাকাটা নিয়ে নিয়েছেন? ফাইজানের প্রশ্নে চমকে গেল কাউসার। থতমত খেল রীতিমতো। সাথে সাথেই অস্বীকার করে বলল, না না, আমি টেহা নেই। ও সাদিল, কিন্তু আমি নেই। হত্য কইতেছি জামাই, খোদার কসম। ফাইজান হাসল। তার দৃঢ় বিশ্বাস কাউসার টাকা নিয়ে নিয়েছে। কাউসারের মতো মানুষের মাঝে মানবতা শব্দটি কখনোই থাকে না। লোভ এবং মানবতা দুটি শব্দ সর্বদা একে অপরের বিরোধিতা করে। যেখানে লোভের বাস সেখানে মানবতা স্থান পায় না। তাই কাউসারের মনে স্বল্প পরিচিত কোনো মানুষের জন্য এতটা দরদ থাকবে তা অবিশ্বাস্য। ফাইজান স্মিত হেসে বলল, ভালো করেছেন আব্বা। আমি সামান্য এমপি, আমার এত ক্ষমতা নেই। ক্ষুদ্র মানুষ আমি। ভোট হলে দেখা যাবে আমার গদি চলে গেছে, তখন আরেক বিপদ। ফাইজানের কথায় রক্ত শূন্য হলো কাউসারের মুখ। তার মুখ যেন দর্পণ। ফাইজানের চোখে মুখে সন্তুষ্টি ছলকে উঠল। কাউসার আমতা আমতা করে বলল, কিচ্ছু করতে পারবে না বাপ? পারবো কতটুকু বুঝতে পারছি না, তবে এবার ভোটে জিতলে সুপারিশপত্র লিখে দিব, এতটুকু করতেই পারবো। কাউসারের মুখের বর্ণ এখনো পাংশুটে। চিন্তা, ভয় সবকিছুই পরিলক্ষিত হলো। সে কালামের থেকে টাকা নিয়েছে, তাও গুনে গুনে 1.5 লাখ টাকা। চেয়েছিল ফাইজানকে দিয়ে কার্য হাসিল করাবে। ফাইজান নিশ্চয়ই এই ছোট একটা চাকরির জন্যই সামান্য টাকা নিবে না। যার এত আছে তার ক্ষুধা লাখ দুয়েকে মিটবেও না। সামনে ভোটও আছে, সেজন্য টাকাটা সে নিজের সৎ ইমেজ রক্ষার্থেও নেবে না। অন্তত শ্বশুরের অনুরোধের পর তো নয়। সেই ফাঁকে লাভবান হবে কাউসার। নেতার শ্বশুর হওয়ার একটু তো ফায়দা তোলাই যায়। পিতা এবং পুত্রের সততার জন্য ফাইজানের কাছ থেকে টাকা চাইতে পারে না কাউসার। এইটুকু সাহায্য চাইতে তো ক্ষতি নেই। কেউ শুধালেই বলবে জামাইয়ের থেকে সামান্য সুপারিশের অনুরোধ করেছি। কালাম কাউকে জানাবেও না। সব পরিকল্পনা একেবারে ভণ্ডুল হয়ে গেল। ফাইজানের কথায় একেবারেই চুপসে গেল সে। ফাইজানের বেশ পৈশাচিক আনন্দ হচ্ছে। কাউসারের মানুষদের এমন নাকানি চুবানি খাওয়াতে তার ভালো লাগে। সে অপেক্ষা করলো না, গাড়িতে উঠে পড়লো। কাউসার ভেবে কুল কিরানাহীন হয়ে পড়ল। চাকরিটা না হলে কালাম টাকাটা ফেরত চাইবে, কিন্তু টাকা ফেরত কি করে দেবে সে? ভাইজানের উপর বেশ অভিমান হলো হুমায়রার। যে মানুষটির জন্য ছুটে আসা সেই মানুষটি এখনো বাড়ি ফিরেনি। রাত ঘন হচ্ছে, শীতের প্রকোপ যেন আজ মাত্রাতিরিক্ত বেশি। বৃষ্টির জন্যই বোধহয় আতিয়া খাতুন মাছ কাটছেন, চুলোতে কষছে মাংস। এলহা আজ কমিয়ে দিল খানিকটা, এখন কাঠের চুলা চালাতে পারে সে। হুমায়রা বসে আছে রান্নাঘরের চৌকাঠে। ভাবির উদ্দেশ্যে বলল, তুমি ভাইজানকে যেতে দিলে কেন? এলহা মৃদু হাসল। উত্তরটা আতিয়া খাতুনই দিলেন। না গেলে কি পয়সা আইবনি বুবু? ভালোই হইছে গেছে, জামাই আইছে, ঘরে কিচ্ছু নাই আপ্যায়নের। উনি তো বাজার করেছেন, ওগুলো দিয়ে চালিয়ে দাও না দাদি। তুই কি পাগল হলিনি? এটি তো দিমু, আর কিছু দিতে হইব না? উনি কি রাক্ষস নাকি? আর দেখবে মামা বাড়ি থেকেই খাবার নিয়ে আসবেন। খাই আসুক, তাও আমগো রান্না করিতে হবে। জামাইয়ের আদরের ব্যাপার আছে না? এই জন্য আমার ভাইজানকে অসুস্থ শরীরে দোকানে যেতে হবে, তাই তো? আতিয়া খাতুন বিরক্ত হলেন, কড়া স্বরে বললেন, হুনো বুবু, এত ভাইজান ভাইজান কইরো না। এখন তুমি ওই বাড়ির বউ, তোমারও মনে রাখা লাগবো যেন ওই বাড়ির অসম্মান না হয়। হুমায়রা বিস্মিত স্বরে বলল, তোমরা অদ্ভুত কথা বলতো দাদি। 2.5-3 মাসে আমি আমার বাড়ি ভুলে ও বাড়ির বউ হয়ে গেলাম। আর আমার ভাইজান যে আমাকে 18টা বছর বট গাছের মতো ছায়া দিল, তার বেলায় ঠেকা। তাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব আমি? আমি কি সেইটা কইছিনি? বলনি, কিন্তু সেটাই তো অর্থ দাঁড়াচ্ছে। আমার কথা হলো,
যে আমায় বিয়ে করেছে, আমার ঘর দেখে বিয়ে করেছে। যদি আমার ঘরে পান্তা ভাত আর মরিচ ভাজা না খেতে পারে, তাহলে কিসের জামাই সে? এই তোমরাই জামাই নামক সম্পর্কটাকে পদবি বানিয়েছ। জামাই হয়নি, দেশের হনু হয়েছে যেন। ইলহা মুখ টিপে হাসল। দাদি শাশুড়িকে একমাত্র তার ননদই শান্ত করতে পারে। আদিয়া খাতুন তর্কে পরাজিত হলেন, মাছটা কেটেই উঠে গেলেন। মিনমিন করে বললেন, তোমার লগে কথা কইয়া লাভ নাই, মেলা বোঝা। আতিয়া খাতুন যেতেই হুমায়রা ভাবির উদ্দেশ্যে বলল, আমাদের এখানে কষ্ট হচ্ছে না তো ভাবি? শুধু তোমাকে খুব মিস করছিলাম। দাদির সাথে কথা হলেই তোমার কথা জিজ্ঞেস করেছি। শুনেছি তুমি চাকরি পেয়েছো। হ্যাঁ, সবটা কৃতিত্ব তোমার ভাইজানের। তাহলে জিতেছো বলো। তার বলতে বলেই দুজন একসাথে হেসে দিল। কলপার থেকে আতিয়া খাতুন চিল্লিয়ে বললেন, না হাইসা মাংসের দিকে খেয়াল দাও। বুবু, পালং শাকটা বাইচ্ছা দাও তো। আচ্ছা দাদি। বলেই পালং শাকটা হাতে নিল হুমায়রা। ইলহা হাসতে হাসতে বলল, আমার কথা তো শুনলে, তোমার কথা বলো। আমার আবার কি কথা? এই যে নেতা সাহেব আর তোমার গল্প, কি অবস্থা সেখানে? হুমায়রা মৃদু হাসল, ধীর স্বরে বলল, আমাদের গল্পটা চলছে, মন্থর গতিতে কিন্তু চলছে। এখনো কি নেতা সাহেবকে অপছন্দ করো, নাকি একটু একটু করে পছন্দের তালিকায় উত্তীর্ণ হচ্ছে? ইলহার প্রশ্নে ক্ষণ চুপ রইল হুমায়রা। ইলহা উত্তরের প্রতীক্ষা করল। হুমায়রা নিজের অন্তরকে টলালো, খুঁজল উত্তর। সে কি এখনো তাকে অপছন্দ করে? মানুষটিকে অপছন্দের কি কোনো কারণ আছে আদপে? তন্ময় স্বরে বলল, আমি তাকে বুঝতে পারি না, তবে এতটুকু সত্য, আমি তাকে অপছন্দ করি না। ইলহার চোখে মুখে প্রশান্তি ছড়ালো। মাংসের হাঁড়ি থেকে একটি কষানো মাংস পিরিচে তুলে এগিয়ে দিয়ে বলল, খেয়ে দেখো তো সেদ্ধ হয়েছে কিনা। হুমায়রা খেলো। ইলহার রান্নার হাত ভালো, অতীব সুস্বাদু হয়েছে খাবারটা। বেশি তেল মশলা নেই, কিন্তু স্বাদটা খুব দারুণ। দাদির রান্না থেকে অনেক ব্যতিক্রম। হুমায়রা বলল, সেদ্ধ হয়েছে আর অনেক মজাও হয়েছে। থ্যাংক ইউ। ভাগ্যিস দাদি নেই, নয়তো বলতো তেল হয়নি। দাদির সাথে তোমার বনছে না, তাই না ভাবি? ইলহা মলিন হাসলো, দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, সত্যি কি জানো, আমরা অনেক আলাদা। আমাদের চিন্তা ভাবনা সব আলাদা। আমি কখনো বলবো না সে ভুল, তবে তার সাথে আমার মত আপাতত মিলছে না। হয়তো আমি তার নাতির যোগ্য নই। কথাটা শেষে ম্লান হাসিটা বিস্তৃত হলো, কোথাও যেন আক্ষেপ লক্ষিত হলো। হুমায়রা বুঝলো কিছুটা। মেয়েটির বয়স কম, কিন্তু পর্যবেক্ষণ ক্ষমতা ভালো। পুঁইশাকের বাটিটা ইলহার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি বলবো না সয়ে নাও, তবে বলবো একটু মানিয়ে নাও। জানি খুব বাজে শোনায়, কিন্তু আমার আর ভাইজানের দাদা দাদি ছাড়া আর কেউ নেই। আমি কখনো আমার মায়ের ভালোবাসা পাইনি, কিন্তু দাদি আমায় আগলেছে। তার ভালোবাসাতে কোনো কমতি নেই, শুধু সেই মানুষটা বড্ড সেকেলে, পৌর চিন্তা। তবে সে খারাপ নয়, কিন্তু তার সাথে তোমার সমীকরণ গোলমেলে হলে জাতা কলে পিষবে আমার ভাইজান, সেটা আমি চাই না। জানি, তাই তো এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আবারও দুজন হেসে উঠল। আবার আতিয়া খাতুন চেঁচালেন, এই দুই ফুরির দেখি কাম নাই, এই রাত্রির বেলা খালি হাসে। হাসি বন্ধ। দেলোয়ার সাহেবের চোখে মুখে কুণ্ঠা। ফাইজানের অতর্কিত আগমন তার পরিকল্পনাতীত ছিল। খেয়ে কেবল ধূম্রপানে মগ্ন ছিলেন, তখনই আগমন ঘটল ফাইজানের। সে সরাসরি দেলওয়ার সাহেবের ঘরে প্রবেশ করলো। তামাকের সরু নলটা সাথে সাথে নামিয়ে নিলেন দেলওয়ার সাহেব। নড়ে চড়ে উঠলেন। ফাইজান তার সামনের চেয়ারটিতে বসলো, নম্র স্বরে বলল, না জানিয়ে আসার জন্য ক্ষমা প্রার্থী মামা। বিরক্ত করলাম নাকি? না না না, বলে আসলে তোমার মামি রান্না করতেন, খেয়ে যাবা বলি ভাত বসাতে। সেটার প্রয়োজন নেই মামা, আমার শ্বশুর বাড়িতে রান্না হচ্ছে। ওখানেই থাকবে? জি, রাশাদ সাহেবের অসুস্থতার খবর পেয়ে আপনার বৌমা অস্থির হয়েছিল, তাই আসা। দেলওয়ার সাহেব পুনরায় নলে টান দিলেন। ফাইজান তখনই শান্ত স্বরে বলল, কেতাব চৌধুরী কত টাকা দিল? কথাটা শুনতেই কেসে উঠল দেলওয়ার। সে প্রস্তুত ছিল না এই প্রশ্নের জন্য। নলটা পড়ে গেল হাত থেকে, নিজেকে সামলাতে সময় নিল। অপ্রস্তুত গলায় বলল, উনি আসছিল আর কি। জানি, দেয়ালেরও কান আছে মামা। তুমি কি এটা জানার জন্য এখানে এসেছো? না,
আমি তোমার কাছে ভাগ্নে হিসেবে আবদার করতে এসেছি। আবদারটা তোমার জানা নিশ্চয়ই। দেলওয়ার সাহেব মৌন রইলেন, শুধু তাকিয়ে রইলেন সামনের নিরেট গম্ভীর তীক্ষ্ণ মানুষটির দিকে। ফাইজান শানিত স্বরে বলল, ঘাটের ওপারে মায়ের কিছু জমি আছে, শুনেছি একটা মিল করার স্বাদ আপনার। বড় বড় মানুষের সাথে কথাও হচ্ছে, শুধু জমির পারমিশন পাচ্ছেন না, কারণ এখানে সব উর্বর ধানের জমি। মার ওই জমিটা বাঞ্জার পড়ে আছে অনেক বছর। হাইওয়ে রোড পাবেন সামনে, মিলের জন্য পারফেক্ট। জমিটা পেলে ভালো লাগবে না মামা? টাকাটা কি করবা? রেখে দিন, বলবেন ক্যাম্পেইনে খরচ হয়েছে, সবাইকে কিনেছেন। যদি না জিতে? টাকা খেয়ে কাজ করেনি, আপনার তো দোষ নেই তাই না? দেলওয়ার সাহেব চুপ রইলেন। ফাইজান উঠে দাঁড়ালো, পোড়া ঠোঁটের কোনায় হাসি এঁকে বলল, আপনার আন্ডারে 15টা কেন্দ্র, আমি একটাতেও হারতে চাই না। আসি তাহলে, গাড়িটা রেখে যাচ্ছি। যেতে যেতেও থেমে গেল ফাইজান। দেলওয়ারের বিবর্ণ মুখপানে চেয়ে বলল, শফি হত্যার কেসটা এখনো অমীমাংসিত। আপনি অনেক বুদ্ধিমান মানুষ, আশা করছি চাইবেন না আপনার ছেলে খুনের দায় জেলে পচুক। দেলওয়ারের চোখ জোড়া বিস্ফোরিত হলো। ফাইজানের ঠোঁটে দুর্বোধ্য হাসি। এই মানুষটি কতটা ভয়ঙ্কর সেই নিয়ে রত্তিটুকু অবিশ্বাস নেই দেলওয়ারের। ছেলের কুকর্ম নিপুণভাবে লুকালেও ফাইজানের নজরে ঠিক পড়ে গেছে। দেলওয়ারের চোয়াল শক্ত হলো, মনে মনে বলল, তুইও মরবি, বাপের থেকে সঠিকভাবে মরবি। সদর থেকে বের হতেই আমানের মুখোমুখি হলো ফাইজান। হাতে মদের বোতল, টলমলে চলন, চোখ জোড়া উদ্দেশ্যহীন। তাকে দেখতেই আমান কপাল কুঁচকালো। চেনার চেষ্টা করলো, নেশায় বুধ দৃষ্টিতে সবটাই ঝাপসাই লাগছে। ফাইজান তাকে দেখে ঠোঁট বিস্তার করে হাসলো, মৃদু স্বরে শুধালো, ভালো আছো? আমান এবার চিনতে পারলো, সাথে সাথে দৃষ্টি বদলালো। বিশ্রী গন্ধ আসছে তার সাথে। সে বিরক্ত গলায় বলল, হ্যাঁ ভালো। এত নেশা করো না আমান, নেশা তোমাকে ডুবিয়ে দিবে। তোমার থেকে তো উপদেশ চাই নাই। কিন্তু বড় হিসেবে উপদেশ দেওয়া দায়িত্ব আমার। দেখো না, যাকে ভালোবাসতে তার জন্য একটা সাংঘাতিক কাজ করলে, অথচ এই নেশার জন্য তাকে হারালে। তোমার জীবনটা পড়ে আছে, তাই উপদেশ দিচ্ছি। বলেই পা বাড়াতেই আমান টলমলে স্বরে বলল, হুমায়রা তোমারে ভালোবাসে না। ফাইজানের হাসি মিলিয়ে গেল, চোয়াল শক্ত হলো। ক্ষণ সময় বাদে তাচ্ছিল্য ভরা স্বরে বলল, তবুও সে আমার স্ত্রী। বলেই বেরিয়ে গেল সে। আমান সেখানেই দাঁড়িয়ে রইল। কি লাভ হলো এত ভালোবেসে? মেয়েটা কখনো বুঝতেই চাইল না। খাওয়া দাওয়ার পর হুমায়রার ঘরে এসে বসলো ফাইজান। এই প্রথম স্ত্রীর ঘরে সে প্রবেশ করেছে। খুব সিমসাম ছোট একটি ঘর, কোনো আহামরি কিছুই নেই। বালিশটা খুব পুরনো, দাদি নতুন ধোঁয়া চাদর বিছিয়ে দিয়েছেন। ফাইজান নিপুণভাবে দেখছে সব। হুমায়রা এখনো আসেনি, সে এখনো গল্প করছে ভাবির সাথে। ফাইজান ভালো করে খেতে পারেনি, এত ব্যঞ্জন দেখেই কিছুটা বিব্রত হলো সে। উপরন্তু রাশাদ ঠিক তার বিপরীতে বসেছিল। ফাইজানের কোনো কালই রাশাদকে পছন্দ নয়, কারণ রাশাদ যে তাকে অপছন্দ করে ব্যাপারটি বেশ প্রকাশ্য। আজও সেটাই হলো। পুরোটা সময় সে তির্যক দৃষ্টি নিক্ষেপ করেছিল। ফাইজানের বদহজম হচ্ছিল, তাই ভালো করে খায়নি সে। এখনও একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু ঘুম আসে না, কারণ হুমায়রা নেই। মেয়েটি কি আসবে না? কত সময় প্রতীক্ষিত রাখবে? আর না পেরে সে ডাক দিল, হুমায়রা একটু পানি দিবেন? উপাস থেকে রাশাদের কণ্ঠ কানে এলো। কল চেপে খান। ফাইজান হতাশ হলো। এদিকে আতিয়া খাতুন চিমটি কাটলেন নাতিকে। রাশাদ বিস্মিত স্বরে শুধালো, কি? এমনি কি ডাকয় জামাইরে? আর বুবু ঘরে যাও, তোমার বর ডাকে। আমার বোন কি তার কাজের মেয়ে নাকি? এসেছে কতদিন পর, গল্প করছে, করুক না। তুই বুঝবি না। বলেই ধমকালো আতিয়া খাতুন। হুমায়রাও মাথা নেড়ে পানির জগ আর গ্লাস নিয়ে নিজ ঘরে গেল। ইলহা ভেবে পায় না যে মানুষটি এত বুঝতার, বোনের ক্ষেত্রে এমন ছেলে মানুষটি কেন হয়। হুমায়রা ঘরে ঢুকতেই হাত টেনে ধরল ফাইজান। ফাইজানের এমন কাজে চমকে গেল সে। বিস্মিত বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল ফাইজানের দিকে। ফাইজান নির্লিপ্ত স্বরে বলল, আপনি তো ভারী দায়িত্বহীন হুমায়রা। জি? নিজের মানুষদের পেয়ে আমাকে ভুলে গেলেন, এটা কি ঠিক হলো? ভুললাম কোথায়? হুমায়রার সরল প্রশ্নে ফাইজান কিছুটা চিন্তিত ভাব নিয়ে বলল, পানি তো নিয়ে এসেছি, নিন। আর আপনার তৃষ্ণাটা, সেটা কিভাবে মিটবে? নির্ভার জড়তাহীন প্রশ্ন।
হুমায়রা প্রস্তুত ছিল না এমন প্রশ্নের জন্য। দৃষ্টি নত হলো লজ্জায়, ফর্সা গাল জোড়ায় রক্ত জমে গেল। এমন প্রশ্নের কি উত্তর দেওয়া যায়? নিম্নষ্ঠ ক্ষত বিক্ষত হচ্ছে, হাতটা কাঁপছে ঈষৎ। ফাইজানের কণ্ঠ গাঢ় হলো। উত্তর দিবেন না? জানি না। ফাইজান মৃদু হাসল, দূরত্ব ঘুচিয়ে দিল, দু হাত দিয়ে কোমর জড়িয়ে ধরল খুব আলতো করে। সমস্ত শরীরে শিহরণ বয়ে গেল। হুমায়রার নিঃশ্বাস প্রগাঢ় হলো, জড়সড় হয়ে গেল মেয়েটি। হৃদস্পন্দন মাত্রা ছাড়ালো, ত্রস্ত চোখ জোড়া ঠায় নিবদ্ধ হলো শান্ত শীতল চোখের দিকে। পোড়া ঠোঁট জোড়া বিস্তৃত হলো অষ্টাদশীর লাজুক লতায়। স্নিগ্ধতা মন ছুঁয়ে যায়। মেয়েটির টসটসে লাল গালটায় একটা চুমু দিলে কি সে রাগ করবে, ঘাবড়ে যাবে, তপ্তা খাবে? প্রশ্নের উত্তর জানার ইচ্ছে হলো, ফলে হুমায়রার দিকে ঝুঁকল সে। শীতল অধর জোড়া ছুলো নরম গাল, চোখ বুজে নিল সাথে সাথে। হুমায়রার হৃৎপিণ্ডের গতি আরও তীব্র হলো। অনুভূতিটি পরিচিত, কিন্তু যতবার অনুভূতিটির সম্মুখীন হয় ততবার কম্পিত হয় সমস্ত শরীর, নিঃশ্বাস ঘন হয়। ফাইজান বিমুগ্ধ হয়ে স্ত্রীকে দেখে, একটা সময় কাঁধে কপাল ঠেকায়, অসহায় স্বরে বলে, আপনি কি জাদুটোনা জানেন হুমায়রা? কেন? এই যে ক্রমশ আমাকে বশ করছেন, কিভাবে বলুন তো? আমি তো কিছু করছি না। সমস্যাটা এখানেই, আপনি কিছুই করছেন না, অথচ আমি ক্রমশ আপনার প্রতি ধাবিত হচ্ছি। এটা শারীরিক আকর্ষণ নয়। শরীরের আকর্ষণ এতটা প্রবল হয় না, ক্ষণ সময়ের জন্য হয়, এরপর ক্ষয়ে যায়। কিন্তু আমার আকর্ষণ ক্ষণ মুহূর্তের নয়, বরং এটাকে আকর্ষণ বলাও চলে না। তাহলে? দলা পাকানো স্বরে শুধালো হুমায়রা। আলিঙ্গন প্রগাঢ় করল ফাইজান। তপ্ত নিঃশ্বাস চিরে যাচ্ছে ত্বক। না দেখলেও হুমায়রার মনে হলো মানুষটি হাসছে, নিঃশব্দ হাসি। ভারী স্বরে বলল, আমার সাথে কোথাও যাবেন? এত রাতে কই যাব? চমকে প্রশ্ন করল হুমায়রা। ফাইজান মাথা তুলে চাইল, মৃদু স্বরে বলল, কৃষ্ণকলির জ্যোৎস্না দেখতে। গাঢ় রাত, প্রকৃতি তখন শান্ত। মেঘহীন আকাশ অলঙ্কৃত হয়ে আছে তারকারাজি। মধ্যমণি রূপী বাঁকা চাঁদটি জেদি কিশোরীর ন্যায় উকি দিচ্ছে। মৃদু সেই আলো দুপাশে শুকিয়ে আসা শীতল পানিতে প্রতিবিম্ব দেখা যাচ্ছে সুন্দরী চন্দ্রমার। দিঘির ঠিক মধ্যেখানে ছোট ডিঙি, ফাইজানের হাতে বৈঠা। তার অপর দিকে বসে আছে হুমায়রা, তার কোল ভর্তি গন্ধরাজ, মিষ্টি গন্ধ। মন ভরে গন্ধ উপভোগ করছে হুমায়রা। নিরেট ফাইজানের মাঝে এমন স্বভাবও থাকতে পারে কল্পনাও করেনি হুমায়রা। এই যে সে তাকে নিয়ে এসেছে, এখনো মুখখানা নিরেট, কোনো কথা নেই, শুধু ঘন ঘন তার দিকে চাইছে। আপাত মস্তক দেখছে নিপুণভাবে, ক্লান্তিহীন। হুমায়রা হাঁটুতে মাথা এলিয়ে স্মিত স্বরে শুধালো, আপনার পানি খুব ভালো লাগে তাই না? কিভাবে বুঝলেন? আপনাদের ওই বাড়িতেও ঘাটায় বসেছিলেন, এখানেও মাঝরাতে নৌকা চালাচ্ছেন। ভুল। আমি বলেছিলাম না আমার প্রকৃতি ভালো লাগে না, একাকিত্ব ভালো লাগে। আর সরোবরের থেকে একাকিত্ব কোথাও পাবেন না। ফুলগুলো ভালো লেগেছে? কোথায় পেলেন এগুলো? আপনার জন্য খুঁজে এনেছি। আবার মৌন হলো পরিবেশ। আলো আধারিতে হুমায়রার লাজুক মুখখানা না কল্পনা করতেও আনন্দ লাগছে ফাইজানের। অপার্থিব সুখ যেন এই অনুভূতিতে। নিজের এমন পরিবর্তন অবাক লাগে ফাইজানের কাছে। বিয়ের আগে ভেবেছিল ছোট একটি মেয়ে ঘরে এক কোণেতে থাকবে, তার ভরণ পোষণ দায়িত্ব পূরণ করাটা খুব কঠিন হয় না। বিয়ের পরে ভেবেছিল মেয়েটি তার অন্ধকার জীবনের মাঝে এক মুঠো স্বস্তির নিঃশ্বাস। এখন মনে হয় এই মেয়েটি তার বেঁচে থাকার খোরাক। অনুভূতিগুলো তো মরে গিয়েছিল বহু পূর্বেই, তাহলে কিভাবে আবার সেই অনুভূতিগুলো মনের এক কোণে রোপিত হলো, শাখা প্রশাখা মেলল, ছড়িয়ে পড়ল অন্তঃস্থলে। আনমনেই হাসে ফাইজান। হুমায়রা শুধায়, হাসছেন কেন? ফাইজান বৈঠা তুলে রাখে, হাঁটুতে হাত ভর করে বলল, নিজের উপর হাসি। নিজের উপর কেউ হাসে নাকি? তাহলে তো বলতে হয় আপনি পাগল। হতে পারি, তবে সেখানে আপনার হাত বেশি। আবার আমায় দোষাচ্ছেন? আপনি তো কিছুই করেননি। ভাবছি কিছু করেননি, তাই আমি এতটা বশ হয়েছি। করলে বোধ হয় পাগলাগারদ যেতে হবে, নয়তো মৃত্যু।
ছি, এগুলো বলবেন না। শক্ত গলায় কথাটা বলল হুমায়রা। ফাইজান হাসল শব্দ করে। ধ্বনিত হলো সেই হাসি, গুঞ্জন সৃষ্টি করলো নিস্তব্ধ নগরীতে। হাসতে হাসতে বলল, জন্মিলে মরিতে হবে, এটা বদলানোর উপায় নাই। জানি, তবুও বলবেন না। আচ্ছা হুমায়রা, আপনার কৌতূহল হয় না কি নিয়ে? আমাকে নিয়ে? যার সাথে থাকছেন, ঘুমাচ্ছেন, তাকে জানতে ইচ্ছে করে না? যাকে বুঝতে পারি না তাকে জেনে কি হবে? সরল স্বীকারোক্তি হুমায়রার। সে হাতের ফুলগুলো সুতোয় বাঁধছে। ফাইজানের কণ্ঠ খানিকটা বদলালো, বিচিত্র স্বরে বলল, আবার ভুল বললেন। কি ভুল বললাম? আপনি আমাকে আমার থেকে ভালো করে বুঝেন, তাই তো এত রাতে আমার সাথে এক বাক্যে বের হয়েছেন। হুমায়রা উত্তর দিল না। ফাইজানের স্থির দৃষ্টি তার দিকেই আবদ্ধ। ফাইজানের কণ্ঠ নরম হলো, খুব মোলায়েম স্বরে বলল, একদিন বলেছিলেন, যেদিন আমি লুকোচুরি খেলা রীতি টানবো সেদিনের প্রতীক্ষায় থাকবেন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।